আজ সবাই কাঁদে। হারিয়েছে সম্পদ, করেছে কলঙ্ক। যদি এই ঘটনা না ঘটতো, বাঙালি জাতির কলঙ্ক হতো না। যে বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়েছিল, যিনি বলেছিলেন আমাকে ফাঁসি দেওয়ার পরে আমার লাশটা বাংলার মাটিতে পৌঁছে দিবে, সেই মহান নেতাকে আমরা হারিয়েছি। আজকে আমাদের সেই কথাটি মনে রাখতে হবে। সরকারি কর্মচারী, আজকে যারা এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা কোনো দলের কর্মীও না, নেতাও না। আমরা দেশের জনগণের সেবা করি। প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে আমাদের দায়িত্ব, কর্তব্য। বঙ্গবন্ধু আব্দুল আজিজ সাহেবকে বলেছিলেন আমাদের গঠনতন্ত্রে, বঙ্গবন্ধু আপনার ছবিটা লাগাবো, গঠনতন্ত্রে আপনার ছবিটি দিব। বঙ্গবন্ধু বলেছিলেন আপনারা হলো প্রজাতন্ত্রের কর্মচারী, আমি হলো একটি রাজনৈতিক দল করি। আপনার গঠনতন্ত্র থাকবে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যে যখন সরকার আসবে তার সাথে ন্যায়সঙ্গত দাবি দেওয়ার জন্য কথা বলবেন। এটা হচ্ছে আপনার সংগঠন। আমরা সেই সংগঠনের নেতৃবৃন্দ। আজকে অনেক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশে গজিয়েছে, যারা জামাত, বিএনপি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, যাদের আশ্রয় প্রশ্রয় তারা আমাদের মাঝে ফুটে ওঠে, ফুসকে ওঠে, তারা আমাদের নামে দুর্নাম করে। যারা প্রকৃত সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের, যে বঙ্গবন্ধু আমাদের আন্দোলন সমর্থন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে, সেই বঙ্গবন্ধুর কথা বাংলাদেশের 14 শ্রেণীর কর্মচারীরা এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কোনদিন ভুলতে পারে না এবং ভুলবে না। যতদিন বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধুকে আমরা লালন করব। তার আদর্শের সংগঠন জব্বার ভাই বক্তব্য দিয়েছে, বেগম খালেদা জিয়ার সময় কাজ নাই, মজুরি নাই আদেশ করেছিল। আমরা সেদিন আমাদেরকে ডেকে নিয়ে গেছিল সেলিম ভাই সহ বঙ্গভবনে, বলছিলাম এই আদেশ আমরা মানতে পারি না। খালেদা জিয়া বলেছিল দেশের আমলারা যখন একটি প্রজ্ঞাপন জারি করে এটা বাতিল করা অনেক কষ্ট, এটা বাতিল হবে না, তোমরা মেনে নাও। আমি বলছিলাম সেদিন আব্দুল আজিজ সহ যে আমরা রাজপথে এটা মোকাবেলা করব। সেদিন আমরা সেই আন্দোলন করে ঢাকা মেডিকেল কলেজ সহ ঢাকা মহানগরীতে প্রত্যেকটি হাসপাতাল তালা মেরেছিলাম এবং আপনাদের সে আন্দোলন করতে দেয় নাই। ঢাকা শহরে আন্দোলন করে সে আদেশ বাতিল করছি মাত্র 3 দিনের মধ্যে। আজকে কেন করি না? প্রশ্ন উঠতে পারে আপনাদের থেকে যে আজকে কেন আউটসোর্সিং বাতিলের আন্দোলন করেন না? আজকে কেন বৈষম্যের শিকার আমরা? বঙ্গবন্ধু 1972 সালে যখন বে কমিশন ঘোষণা করে আব্দুল আজিজ সাহেব বলেছিল, আব্দুল আজিজ যখন তার কাছে গেলেন সবাইকে নিয়ে বলল, বঙ্গবন্ধু তাকে জিজ্ঞেস করলেন 19 মার্চ বঙ্গবন্ধুর আদেশে আমরা পল্টন ময়দানের সমাবেশে অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিলাম সরকারি কর্মচারীরা। সেখানে আব্দুল আজিজের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদেশে সেদিন তার কথার মধ্যে দিয়ে আমরা পারি, সবকিছুই পারি। আমরা কেন করি না? বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশটি একটা উন্নয়নের রোল মডেলে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা আন্দোলন করতে পারি, কেন করি না? বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। এখানে কতিপয় আজকে যারা প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা একটা জিনিস মনে রাখবেন, ওই সচিবালয়ে সমস্ত বঙ্গবন্ধু সৈনিক নাই, ওখানে অনেক কুচক্রীকারী আমলারা বসে আছে এখনো। তারা এই সমস্ত কারণ দিয়ে বাংলাদেশের 14 লক্ষ কর্মচারীকে রাজপথে নামানোর জন্য একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য এই সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করে। তাই আমরাও আন্দোলন না করে আগামী মাসে আমরা জাতীয় প্রতিনিধি সভার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে উপস্থিত রেখে মহাসমাবেশ থেকে আমরা এই আদেশ বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, মূল্যবান সময় নষ্ট করে সম্মানিত নেতৃবৃন্দ আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এসেছে বিদায় আমরা আমাদের সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং 14 শ্রেণীর সরকারি কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আমরা যদি মিটিং করি আমাদের 2-4-5 হাজার লোক জোগাড় করতে সময় লাগে না, কিন্তু আজকে ক্ষুদ্র পরিষদে আমরা খুব জরুরিতে একটি সভা হবে। আমি যখনই শুনছি ওই জেলার বঙ্গবন্ধুর
নেতৃবৃন্দ এখানে জেলা কমিটি আওয়ামী লীগের সভাপতি থাকবেন, সাধারণ সম্পাদক থাকবেন, তখনই আমরা চলে আসছি যে তাদের সাথে আমাদের একটু পরিচয় হওয়া দরকার। আমাদের এখানে আপনারা জানেন যখন আগের নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগের, আমরা তখন এখানে এসেছিলাম, কথা আমাদের সাথে হয়েছিল, অনেক কথাই বলেছিলাম। আমরা চাই আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা বঙ্গবন্ধুর সৈনিক, তারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে। আমরা সেই আদর্শ লালন করেই আমাদের নীতিগতভাবে আলোচনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করতে চাই। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এবং সবসময় আমাদের নেতৃবৃন্দকে আপনি সহযোগিতা করবেন এবং যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আপনার সহযোগিতা আমার নেতৃবৃন্দ আপনাকে করবে। এই বলে আমি সবাইকে আবার বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, অন্তর থেকে বেদনার আজকে শোকের মাসে আবারও যদি বঙ্গবন্ধু থাকতো বাংলায়, আজকে আমাদের এই অবস্থা হতো না। বঙ্গবন্ধু যদি থাকতো আজকে আমাদের 8,200-550 টাকা বেতন হইতো না, আর একজন আমলার 86,000 টাকা বেতন হইতো না। আজকে এই জিনিসগুলো যে বঙ্গবন্ধু সারা জীবন শ্রমজীবী মানুষের অধিকার লড়াইয়ে সংগ্রামে বলেছিল, অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে, শাসন হবে যেখানে, মুক্তির লড়াই হবে সেখানে, আমরা তার আদর্শই আমরা লড়াই করব। সেই কথাগুলো মনে রেখেই আমরা আদর্শ সৈনিক হিসাবে আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে অনেকে বক্তৃতা দিতেন, আমাদের সমন্বয় পরিষদের অর্থ কমিটির কো চেয়ারম্যান স্বামী সাহেব বক্তৃতা দিতেন, আমাদের আব্দুল আজিজ সাহেবের সন্তান নান্নান সাহেব বক্তৃতা দিতে পারেন নাই, হয়তো নেতৃবৃন্দ চলে যাবেন, খুব ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসেছেন। তবে যাওয়ার পরে আমরা নিজেরা আলোচনা করব, সাংগঠনিক আলোচনাগুলি আপনারা সবাই শুনবেন। আমরা পরামর্শ করব কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে আমরা সংগঠনকে আরো বেগবান করতে পারি, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বুঝিয়ে আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কথাবার্তা বলবো। সবাই থাকবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় সভাপতি মহোদয়কে। আমরা 15 আগস্ট অনুষ্ঠান করেছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল জমির চৌধুরী সুফিয়ান সাহেব ছিলেন, ইফতেখার হোসেন শামীম ভাই ছিলেন, কামরান সাহেব প্রায় আমাদের এই অনুষ্ঠানে আসতেন। তো তারা আজ পৃথিবীতে নেই, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আমি এই কামনা করছি। এরপর যে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকে বিশেষ অতিথি অ্যাডভোকেট জনাব মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর 47তম সাধক বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি, আজকের এই শোক সভায় আপনাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনা, অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা। এই সিলেটের আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, জননেত্রী শেখ হাসিনা মহানগর আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছেন, সেই সংগ্রামী জননেতা জনাব মাসুকুদ্দিন, মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমদ। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেটের রাজপথ থেকে বেড়ে ওঠা সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা, যাকে সিলেট জেলা আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছেন, সেই তরুণ নেতৃত্ব সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। এখানে বিশেষ অতিথি হিসাবে আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন আপনাদের সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব এম এ হান্নান, এবং একটু আগে বক্তব্য দিয়েছেন আরেক আপনাদের কেন্দ্রীয় নেতা জনাব সেলিম ভুইয়া সহ উপস্থিত সমন্বয় পরিষদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি সিলেট জেলা আওয়ামী লীগ এবং সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে সুখের মাস, আজকে 47তম সাধক বার্ষিকীতে আমরা বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হচ্ছে। আমরা রাজনৈতিকভাবে এই শোক দিবস পালন করছি। আজকে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের মধ্যে
আপনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, যিনি আজীবন এদেশের শোষিত বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন, যিনি সেই টুঙ্গিপাড়ার কুকা থেকে উনি জাতির জনকে পরিণত হয়েছেন। সেই স্কুল জীবনে এই প্রাইমারি স্কুলে লেখাপড়ার সুবাদে সেই সময় উনি দাবি দেওয়া আদায় করে সেই সময় জাতীয় নেতাদের সান্নিধ্য পেয়েছেন, তাদের ভালোবাসা পেয়েছেন এবং তাদের সংস্পর্শে এসে এদেশের দুঃখী মেহনতি মানুষের পক্ষে সংগ্রাম করে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই জন্য বলি, জাতির জনক বঙ্গবন্ধু এদেশে শুধু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, উনি আমরা 200 বছর ব্রিটিশ শোষণ এবং 23 বছরের পাকিস্তানের শোষণের বিরুদ্ধে আমরা দেখেছি অনেক দেশপ্রেমিক নেতার আবির্ভাব হয়েছে, কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা কেউ দিতে পারেন নাই। আমরা দেখেছি ক্ষুদিরাম, উনি আত্মহুতি দিয়েছেন, দেশের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু আমাদের মুক্তির পথ দিতে পারে নাই। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু উনি আমাদেরকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, একটি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন। কিন্তু সেই স্বাধীনতার সংগ্রামে 3.5 বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে আবারও এদেশের সেই আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা করে তার পরিবার, শুধু বঙ্গবন্ধু নয়, সেই দিন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সেই শিশুপুত্র রাসেল সহ তার পরিবারের সকল সদস্যকে তারা হত্যা করেছিল। তারা ভেবেছিল যে জাতির জনক বঙ্গবন্ধুকে যদি হত্যা করা হয় তাহলে আওয়ামী লীগ দেশ থেকে নিশ্চিহ্ন হবে এবং তাদের সেই পাকিস্তানি ধ্যান ধারণা আবার এই দেশে প্রতিষ্ঠিত হবে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তারই সুযোগ্য 2 কন্যা সেদিন ভাগ্যক্রমে বিদেশে ছিলেন বলে আজকে বাংলাদেশে উনারা আবার ফিরে এসে এই জাতির জনক বঙ্গবন্ধু দেখানো পথে সেই 75 15ই আগস্টের পরে যখন জননেত্রী শেখ হাসিনা 80-র দশকে এসে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য এদেশের দুঃখী মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় মানুষের দুঃখ ভালোবাসা নিয়ে দীর্ঘ 21 বছর পরে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় এসেছিল। সেই 75 15ই আগস্টের পরে এদেশের ইতিহাসকে বিকৃত করে যারা এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল, সেই মুছে ফেলার ইতিহাসকে এদেশের আপামর জনসাধারণ যারা বঙ্গবন্ধু প্রেমিক এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে আমরা 21 বছর লড়াই সংগ্রাম করে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা 2001 সালে আবারও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যখন সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম, আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনাকে আবারও আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই 2001 সালে নির্বাচনে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দিয়ে সে সময় আমাদের নেতা কর্মীদেরকে আবারও সেই নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা আবারও 2008 সালে জননেত্রী শেখ হাসিনা আবার 3 মেয়াদে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জনক বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনা সেই জাতির জনকের দেখানো পথ থেকে আজকে দেশের দুঃখী মেহনতি মানুষের পক্ষে নিজেকে সমর্পণ করে উনি আজকে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তাই আমি বলতে চাই, আজকে আপনারা যারা এখানে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা সরকারি কর্মচারী হিসাবে আপনারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন, আপনাদের মধ্যে অনেক দাবি দেওয়া আছে, আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন। আমি বিশেষ করে বলতে চাই, আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন, আমরা আপনাদের সাথে সেই দাবির সাথে আমরাও একাত্মতা প্রকাশ করি। পাশাপাশি বলতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু উনি সারা জীবন এই মেহনতি দুঃখী মানুষের জন্যই কাজ করেছেন। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু সেই 4র্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন বলে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। বঙ্গবন্ধু কোনোদিন আপোষ করেন নাই।
কোনোদিন উনি নীতির প্রশ্নে কোনো সময় আপোষ করেন নাই। সেই সময় অনেককে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে এই ইতিহাস কেটে দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু সহ যাদেরকে বহিষ্কার করা হয়েছিল সকলেই সেই সময় মুচলেখা দিয়ে আবারও বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরে গিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে অনুরোধ করা হয়েছিল তুমি আসো আমাদের সাথে, কিন্তু বঙ্গবন্ধু সেদিন আপোষ করেন নাই। সেদিন বলেছিলেন আমি এই কর্মচারীদের সাথে যেহেতু একতা প্রকাশ করেছি এবং ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রামে আমি একতা করেছি, সেই দিন আমি মুচলেখা দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ভর্তি হব না। কিন্তু দুর্ভাগ্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলরের হিসাবে উনি সেই 15ই আগস্টের 16ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে যাওয়ার জন্য সেই দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ঘাতকরা সেই 15ই আগস্টের রাত্রি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে স্তব্ধ করে দিয়েছিল। তাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার প্রশ্নে আমরা রাজনীতিবিদ যারা আছে এরা আজকে রাজপথ থেকে এরা এই দুই নেতা বেড়ে উঠেছেন। সুতরাং আপনাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়ার প্রতি আমরা একাত্মতা থাকবো। আমাদের উদ্দেশ্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। আবারও 2023 সালের সেই রাষ্ট্রীয় ক্ষমতায় যদি জননেত্রী শেখ হাসিনা আবার আসেন, তাহলে আমি মনে করি সেই জাতির জনক বঙ্গবন্ধুর দেখানো পথে এই দেশের মানুষের বাহ্য উন্নয়নের কাজ হবে। তাই আসুন আমাদের যার যার অবস্থান থেকে আমরা দেশকে ভালোবাসি, জননেত্রী শেখ হাসিনাকে আত্মশক্তিশালী করি, জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা যদি সম্মান করি, তার যদি আত্মার শান্তি কামনা করি, তাহলে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে আবার শক্তিশালী করি। সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি 75 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা পরিবারের সকলের বিধি আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। এরপর যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান। চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী কর্তৃক আয়োজিত আজকের এই সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি, আজকের এই শোক সভায় উপস্থিত রয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা জনাব মাসুদউদ্দিন আহমদ। একটু আগে বক্তব্য দিয়েছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বারের সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক যুব ছাত্র নেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ। বক্তব্য দিয়েছেন আপনাদের কেন্দ্রীয় নেতা এম.এ. মান্নান ভাই, সেলিম ভুইয়া সহ আপনাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন যারা বক্তব্য দেননি আমাদের সময় স্বল্পতার কারণে। উপস্থিত আমাদের এই সিলেট অঞ্চলের দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ, আজকে আমরা এই মাসটি আমরা সুখের মাস হিসাবে আমরা আগস্টের প্রথম দিন থেকে আমরা 31শে আগস্ট পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা পুরো মাসটাই সুখের মাস হিসাবে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করে থাকি। আজকে এই দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এবং তার পরিবারের যে সকল সদস্য সেই দিন 32 নম্বরের বাড়িতে ছিলেন তাদের সবাইকে সেদিন নিহত করা হয়েছিল। শুধুমাত্র তার 2 মেয়ে বিদেশে ছিলেন বিদায় তারা বেঁচে গিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ছোট আপা শেখ রেহানা। সেই দিন ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে তারা সেই পাকিস্তানি দ্বারায় বাংলাদেশকে পরিচালিত করতে চেষ্টা করেছিল।
সেই ষড়যন্ত্র হিসাবেই তারা সেই ঘটনাটি ঘটিয়েছিল। আমি সেই ঘটনার আলোকেই দুই একটি কথা বলতে চাই। 1975 সালের 15ই আগস্ট আমরা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারালাম। তারপরে মীর জাফর বিশ্বাসঘাতক মুস্তাক সরকারের দায়িত্ব নিলেন। পিছনে ছিলেন কিন্তু জিয়াউর রহমান। 24শে আগস্ট মাত্র 9 দিনের ব্যবধানে জিয়াউর রহমানকে সেনা প্রদান করা হয়েছিল এবং 26শে সেপ্টেম্বর ইন্ডেমিনিটি অর্ডিন্যান্স, এই কুখ্যাত ইন্ডেমিনিটি অর্ডিন্যান্সটি করা হয়েছিল, যে অর্ডিন্যান্সের মাধ্যমে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ 75 সালের 15ই আগস্ট যারা শহীদ হয়েছিলেন তাদের বিচার করা যাবে না। তারপরে আমরা কি দেখি, মুস্তাক এবং জিয়াউর রহমান এই সকল খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন। আমরা 75 পরবর্তী যারা ছাত্র নেতা আমরা ছিলাম, আমরা এই সিলেটের রাজপথে সারা বাংলাদেশের তৎকালীন ছাত্র নেতারা আমরা আন্দোলন করেছি, দাবি তুলেছি, স্লোগান দিয়েছি, এক মুজিব লোকান্তরে, লক্ষ্য মুজিব ঘরে ঘরে, মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব হত্যার বিচার করতে হবে করতে হবে। এইভাবে আমরা অনেক দাবি দিয়েছি। জিয়াউর রহমান সরকার, এরশাদ সরকার, খালেদা নিজামী সরকারের কাছে আমরা দাবি দিয়েছি, কিন্তু তারা কোনো দাবি, আমাদের সেই দাবিটুকু তারা রাখেনি। যখন বাংলার মানুষ 1996 সালে আমরা আন্দোলনের মাধ্যমে 15ই ফেব্রুয়ারি বিএনপি একটি তথাকথিত নির্বাচন করেছিল, সেই নির্বাচনের বাতিলের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা করেছিলাম। 12ই জুনের নির্বাচনে বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। সেই ক্ষমতা বসার পরে আমার নেত্রী, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 12ই নভেম্বর এই কুখ্যাত ইন্ডেমিনিটি অর্ডিন্যান্সটি বাতিল করেছিলেন। সেই বাতিলের মধ্যে দিয়েই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যারা খুন করেছিল সেই খুনিদের বিচারের কার্যক্রম শুরু হয়েছিল। সেই কার্যক্রম যখন চলছে 1998 সালের 8ই নভেম্বর ঢাকার জজ আদালতে আমি সেলুট জানাই সেই জজকে, গোলাম রসুল সাহেব, তিনি 15 জনকে যাবতীয় ফাঁসির আদেশ দিয়েছিলেন। সেই যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সেই রায়ের পরবর্তী সময় আমি কিছু কথা বলতে চাই। আবার 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসে, কিন্তু তারা এই যে রায়ের কার্যক্রম সেটা তারা পরিচালিত করেনি। যাই হোক, 2008 সালে আমরা মানুষদেরকে বলেছিলাম, আমার নেত্রী বলেছিলেন, যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করা হবে। আমরা তখন কি দেখেছিলাম, হাইকোর্টের বিচারক 2 জন 2 রায় দিয়েছিলেন। একজন 10 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন, আর আরেকজন দিয়েছিলেন 15 জনকে ফাঁসির আদেশ, বিভক্তি রায় দিয়েছিলেন। তারপরে যাই হোক, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট 12 জনের ফাঁসির আদেশ বহাল রেখেছিলেন। সেই ফাঁসির আদেশ কার্যকর করার জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে 2008 সালে বলেছিলাম যে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে এই সকল খুনিদের বিচারের রায় কার্যকর করা হবে। 8 সালে আমরা বলেছিলাম
যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা গত 2 দিন আগে 17ই আগস্ট পালন করেছি, যেখানে সারা বাংলাদেশে বিএনপি জোট সরকারের আমলে সিরিজ বোমা হামলা হয়েছিল, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আমরা সেদিন বলেছিলাম যে বাংলাদেশ থেকে চিরতরে জঙ্গি আমরা নিধন করব। আমরা সেদিন বলেছিলাম 2008 সালে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবে। সেই কাজগুলো কিন্তু আজকে 22 সাল, প্রত্যেকটি কাজ কিন্তু আজকে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার হয়েছে। আজকে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তা কার্যকর করা হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার এখনো চলছে। আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, যে সকল খুনিরা, বঙ্গবন্ধুর খুনিরা বিদেশে রয়েছে, আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, অতি বিলম্বে তাদেরকে দেশের মাটিতে এনে তাদের রায় কার্যকর করা হোক। আজকের সভা থেকে আমরা এই দাবিটুকু করতে চাই। এভাবে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা 18 সালে বাংলার মানুষদেরকে স্বপ্ন দেখিয়েছেন, যেভাবে 8 সালে দেখিয়েছিলেন। আরেকটি স্বপ্ন আমরা দিয়েছিলাম বাংলার মানুষের সামনে, যে আমরা 21 সালের মধ্যে আমরা একটি মধ্যমায়ের জাতি হব। আমরা কিছুদিন আগে 21 সালকে ফেলে এসেছি, আমরা ইতিমধ্যে মধ্যমায়ের জাতি হয়েছি। 18 সালে আমরা স্বপ্ন দিয়েছি 41 সালে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হবে। সেই উন্নত বাংলাদেশের লক্ষ্যে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজকে বন্ধুরা আমার, আজকের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে সকল ষড়যন্ত্রকারীরা এই স্বাধীনতা যুদ্ধের আগ থেকে ষড়যন্ত্র করেছিল, দেশে গাপ্পি মেরে থাকা অনেকেই ছিল। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ভাষা আন্দোলন করেছি। সেই ভাষা আন্দোলন থেকেই কিন্তু মূলত স্বাধীনতা যুদ্ধের বীজ রোপণ করা হয়েছে। আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল এই পাকিস্তানিরা, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা ভাষা আন্দোলন করেছি। আমরা 62 সালে হামিদ মিয়া শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছি। 66-তে 6 দফা, 1969 সালের গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, প্রত্যেকটি ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। বাংলার ইতিহাস লিখতে জাতির জনক বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনো ইতিহাস লেখা যাবে না। প্রত্যেকটি ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব রয়েছে। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন বোঝামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করবেন, আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই কাজগুলো আজকে আমরা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুদিন আগে পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। আমার বক্তব্য আসলে লম্বা হয়ে যাবে। আমি আরো বলতে চাই যে আমরা কর্ণফুলীতে টানেল করছি, ঢাকাতে ফ্লাইওভার, মেট্রো রেল থেকে শুরু করে প্রত্যেকটি জেলায় অনেক উন্নতি হচ্ছে এবং আমাদের সিলেটে অনেকগুলো উন্নয়ন হচ্ছে। সেগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আরো কোনো সবাই যদি আসি তাহলে আপনাদের সামনে সেগুলো ব্যাপারে বক্তব্য দেব। আজকে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সকল আপনারা যারা চতুর্থ শ্রেণী রয়েছেন, শ্রমিকরা যারা রয়েছেন, কৃষকরা যারা রয়েছেন, তাদের জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। বন্ধুরা আমার, আজকে আমি একটি কথা বলতে চাই, যে স্বপ্নটি দেখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করবেন, আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দেখবেন ষড়যন্ত্রকারীরা বসে নেই, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বিএনপি আজকে বিভিন্ন জায়গায়, রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় লাফায়, লম্বা লম্বা কথা বলে। আমরা গতদিন বলেছি, যদি তাদের মুখের ভাষা যদি সুন্দর না করে, ভালোভাবে যদি তারা না চলে, তাহলে আমরা সিলেটের রাজ রাস্তায় তাদেরকে মোকাবেলা করব এবং তাদের রাজ রাস্তায় আন্দোলন করার সুযোগ আমরা দেব না। তাই বন্ধুরা আমার, আজকের এই শোক সভায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে যারা এই পাকিস্তানিরা এবং তাদের দোসররা বাংলাদেশকে বিচানোর জন্য যে ষড়যন্ত্র করেছিল, আমরা আজকে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই সকল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল যে যদি বঙ্গবন্ধুকে
মেরে ফেলা যায়, তাহলে বোধহয় বাংলার মানুষ বঙ্গবন্ধুকে ভুলে যাবে। আমি তাদেরকে বলতে চাই গভীর ভাষায়, কাগজে লিখলাম ছিঁড়ে যাবে, পাথরে লিখলাম ক্ষয় হয়ে যাবে, হৃদয়ে লিখলাম তা চিরদিন থাকবে এবং মানুষের মনে থাকবে। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের প্রত্যেকটি মানুষের হৃদয়ে আছেন, হৃদয়ে থাকবেন। এভাবেই তিনি বাংলাদেশকে গঠন করে গিয়েছেন। তাই বন্ধুরা আমার, আজকের এই সভায় আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, সবাই আপনারা বিভিন্ন ধরনের দাবি দাবা উপস্থাপন করেছেন। আমরা আলোচনা করে সেই সকল আপনাদের যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা আমাদের সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে আমরা সেই ব্যাপারে আলোচনা করব। আমি আর কথা বাড়াচ্ছি না। এই সুখের মাসে আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান ভাইকে। কর্মচারীরা কোনোদিন বঙ্গবন্ধুকে ভুলতে পারবে না, ভুলবেও না, কারণ এই সংগঠনের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর মাধ্যমে। সুতরাং এই কর্মচারীরা কোনোদিন বঙ্গবন্ধুকে ভুলবে না। আরো কারণ হচ্ছে 1973 সালে যে বঙ্গবন্ধু পে স্কেল ঘোষণা করেছিলেন, মাত্র 10টি গ্রেডে পে স্কেল ঘোষণা করেছিলেন, আর এখন 20 গ্রেডে। যখন বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া রহমান ক্ষমতায় এসে এই 10 গ্রেডকে 20 গ্রেডে উন্নতি করেছিলেন। সেই যে বৈষম্য, বঙ্গবন্ধুর কাছে কোনো বৈষম্য ছিল না। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা যখন পড়ি, আমাদের যে কামরান ভাই ছিলেন, আমরা দৌড়ে রাত নাই দিন নাই সবসময় চলে গেছি, ওনার দরজা আমাদের জন্য খোলা ছিল। আপনাদের কাছেও ঠিক সেরকম আমাদের জন্য আপনাদের দরজা যেন খোলা থাকে, আমরা সেই অনুরোধ করছি। এখন যে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন ভাইকে। আজকের চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সিলেট বিভাগের যারা আছেন তারাও আছেন অনেকে এখানে। সম্মানিত সভাপতি জনাব আরমান সাহেব, এখানে আপনারা কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন, উনি পরে বিস্তারিত আমাদের বক্তব্য রাখবেন। আমরা আজকে নিয়মতান্ত্রিক হতে আমাদের চলতে হবে, সেইভাবে আমরা বক্তব্য রাখবো। আগে আমার সাধারণ সম্পাদক, আমার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান খুব তথ্যবহুল এবং বিস্তারিত বক্তব্য রেখেছেন। অ্যাডভোকেট মাহফুজ, উনিও আমাদের জেলার নেতা, সাংগঠনিক সম্পাদক এবং বাহারের বোধহয় সাধারণ সম্পাদক, উনিও সুন্দর সুন্দর কথা, নিয়মতান্ত্রিক কথা বলেছেন। আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়েছে। আজ অগাস্ট মাস, সুখের মাস। আমরা এই মাস আসলে সাধারণত অনেক জিনিস থেকে দূরে সরে যাই। একটাই মাত্র আমার যে থাকে যে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা এবং শোক প্রকাশ করি। কোনো কঠিন কথা বলি না, কোনো কথা আমরা বলতেও যাই না। তারপরেও যেহেতু আজকে আপনারা এই সভা ডেকেছেন, আমি সংক্ষেপে বলবো যা বলার সাধারণ সম্পাদক জেলার সাংগঠনিক সম্পাদক বলে দিয়েছেন। আমি শুধু বলবো এই সুখের মাসে আমরা সুখ প্রকাশ করবো জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার যারা আত্মাহুতি দিয়েছেন এবং সাথে আরো যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ হতো না, আর যার আত্মার বিনিময়ে, তার সপরিবারের নিহতের বিনিময়ে আজকে আমরা ওনার মেয়ে জননেত্রী শেখ হাসিনা এই ধারাবাহিক 14 বছর থেকে প্রায় দেশ চালাচ্ছেন, দেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন, ওনাদের দিকে আমরা খেয়াল করব যে ওনার অবর্তমানে আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব চালিয়ে যাচ্ছেন, আমাদের সবার জীবনমান কিন্তু উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আগেও চতুর্থ শ্রেণী কর্মচারীদের সাথে আমাদের সম্পর্ক আছে, দেখেছি, আজকেও দেখছি, আমরা সবার কিন্তু জীবনমান উন্নত হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। আমরা মনে করি
আজকে এইসব ব্যাপারে আলোচনা করে নাসির সাহেব যা বলেছেন, আপনারাও বলেছেন, আমার পরে একদিন আলোচনা করবো যদি সরকার আমাদেরও নিয়মতান্ত্রিক কথা বলতে হবে, চলতে হবে। আপনারাও যেহেতু এই বঙ্গবন্ধু সংগঠন করেন, আপনারাও কিন্তু সংগঠনের বাইরে যেতে পারবেন না। আর যদি আপনাদের মধ্যে কেউ ঢুকে থাকে বাইরে, তাহলে আপনাদেরকে বিভ্রান্ত করতে হবে, সোজা কথা শেষ। সুতরাং আমাদের সব দিকে চোখ কান খোলা রেখে কথা বলতে হয়, চলতে হয়। আজকে আমাদের মধ্যে কিন্তু একতা নাই। একতা থাকলে আমরা দেখি বিভিন্ন অফিসে যাই, বিশেষ করে আমার তো বয়স 70-71 হয়ে গেছে, 51 বছর চলছে রাজনীতিতে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব দিকে যাই, খেয়াল রাখি কার অবস্থান কি, কি কথা বলে, কোথায় কি করে। সুতরাং আমরা আগে সবাই যদি ঠিক না হই, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমরা যদি যার যার অবস্থান মতো কথা বলি, সুযোগে কথা বলি, তাহলে কিন্তু আজকে এই যে বসার যে সার্থকতা, সেটা আমাদের কাছে আসবে না। আমি শুধু বলবো, অগাস্ট মাস চলে যাক, আমরা আজকে এই মাসটা তার যে সুখা ও পরিবেশ, সেটাকে নষ্ট না করে আমরা সবাই ধীর স্থিরে বসে, পরবর্তীতে আপনারা আসবেন, নেতৃবৃন্দ আসবেন, বসবো, কথা বলবো। কিন্তু সরকার আমাদের, জননেত্রী শেখ হাসিনা আমাদের, জননেত্রী শেখ হাসিনা যে দেশ চালিয়ে যাচ্ছেন, আমার মনে হয় বিশ্বের কাছে এখন একটা উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হয়ে গিয়েছে। আজকে দেখেন, যারা যেই বলুক না কেন, দুষ্টরা যাই বলুক, আজকে আমাদের 1 টাকা পাকিস্তানের 2 টাকা 35 পয়সা। আগে কি ছিল? পাকিস্তানের টাকা সবসময় বড় ছিল না। আজকে আমাদের টাকা থেকে পাকিস্তানের ডবল থেকে আরো বেশি। আমরা কোথায় গিয়েছি দেখেন, আমাদের দেশকে এগুচ্ছে না, এগুচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল, বিশ্ববিদ্যালয়, সব কিছুই তো হচ্ছে। আর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহ আউটসোর্সিং যেগুলো চলছে, আপনারা বলছেন, এই সম্পর্কে একটা কথা বলবো। যারা আসে, এরা কেন আসে? এদেরকে আপনারা বলতে পারেন না যে তোমরা না আসলে তো এটা হয় না। আমি বুঝি না আউটসোর্সিং কি আবার? সরকারি নীতিমতো চলবে, পেটে বাতে সবাই তো থাকতে হবে আমাদের, নিয়মতান্ত্রিকভাবে চলবে। আর যারা এইগুলোকে প্রশ্রয় দেয়, তাদেরকে চিহ্নিত করে। আমি যেটা বলবো আপনাদেরকে, যারা এই আউটসোর্সিংকে প্রশ্রয় দেয় আপনাদের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে, তাদেরকে আপনারা চিহ্নিত করেন যে কারা এইসব করে। আমার মনে হয় যদি আপনারা চিহ্নিত করতে পারেন, আউটসোর্সিং থাকবে না, করতে পারবে না। সুতরাং আমি কথা বাড়াবো না, যা বলার এইসব জিনিস জেলা সাধারণ সম্পাদক বলে দিয়েছেন। আমি আগেই বলেছি, সুখের মাস, আর করতে বাড়াবো না। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাফারাত কামনা করছি, তার পরিবারের সদস্যবৃন্দ এবং জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ লম্বা হায়াত দেন। উনি আমাদের জন্য যা করছেন, ইনশাল্লাহ আমরা হতাশ হওয়ার কিছু নাই। আমার মনে হয় এই সরকারের আমলেই আপনারা আপনাদের একটা উপযুক্ত আপনারা কিছু পাবেন। আমার একটা চিন্তাধারার কথা আমি যেটা বলতেছি। সুতরাং ধৈর্য ধরেন। আর যেগুলো অনিয়ম আছে বিভিন্ন বিভাগে, সেগুলো আপনারা দেখতেছেন, আপনাদের দেখার সুযোগ আছে। আমরা কিন্তু দেখলেও কথা বলতে পারবো না, আপনারা বলতে পারবেন, আমাদের নোটিশে আনবেন। ইনশাল্লাহ এইসব দুর্যোগ আমাদের কাটবে। আপনাদের নেতৃবৃন্দ তো ঢাকায় আছে, ওনাদের যোগাযোগ আছে কেন্দ্রীয় রেজিমেন্টের সাথে, ওনারাও বুঝতে চাই এগুলা। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদেরকে আজকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আপনারা। আমরা সব সময় আপনাদের কাছে আছি, খবর দিলেই আমরা আসবো। আমরা কিন্তু আপনাদের কোনো বড় অফিসার নয়, আপনাদের বড় ভাই, আপনাদের নেতা হিসেবে যাই বলুন না কেন, কর্মী হিসেবে মনে করি আমরা সবাই। আমরা কর্মী, সবাই আমরা বাংলাদেশকে ভালো করতে চাই, সবাই জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই যদি আমাদের মনোভাব থাকে, তাহলে আমাদের সবকিছুই ইনশাআল্লাহ, আর না হলেও 2-4 বছর সময় লাগতে পারে, কিন্তু জীবনমান উন্নত হয়েছে, উন্নত হবে, তাতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস আমার 100% আছে। সবাইকে ধন্যবাদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ। আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা যথাযথ সম্মান দিতে পারি নাই। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ সিরাজুল ইসলাম। ধন্যবাদ বাসক ভাইকে। এরপর যে আমাদের সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবো এবং দোয়া করবেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার প্রচার সম্পাদক সাথী আলী ভাই এবং সভাপতি মহোদয়কে ওনার সমাপনী বক্তব্য প্রদান অনুরোধ করছি। আপনারা একটু কাইন্ডলি নাস্তা নিয়ে নিন। তো আমরা অতিথিদের বিদায় দিয়ে আমরা বসবো। আর এখন দোয়া করার জন্য আমি অনুরোধ করছি মেডিকেলের প্রচার সম্পাদক জন সাথী আলী ভাইকে।
ও বাসায়